আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং যে কোনো সরকারের পক্ষেই রাজপথ দখলে রাখা সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে। আর্মিকে আবারও চাপ দেওয়া হয় এই সরকারকে সরিয়ে দাও, এই সরকারের পক্ষে থাকার দরকার নেই, দেখবেন এই বাংলাদেশ আওয়ামী লীগ সেই ফিরে আসবে বাংলাদেশে এবং রাজপথ দখল করে নিবে, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন যে কয়টি দল বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। নির্বাচন নিয়ে কথা থাকতে পারে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বাংলাদেশে অন্য যে কয়টি দল, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা কিন্তু বন্দুকের নলে ক্ষমতায় এসে পরবর্তীতে ক্ষমতা দখল করেছে। এখন আসে আপনার প্রশ্নের উত্তরে, আওয়ামী লীগকে যদি এই ধরনের নির্বাচন করার অপরাধে দেশ ছাড়তে হয়, এখন যারা এই ধরনের নির্বাচন করছে তারা কিভাবে দেশে থাকে বা থাকবে সেটা ভবিষ্যতে সেটি অবশ্য আলোচনার বিষয় না, কারণ তাদের মধ্যে থেকে অনেকে বলছেন তারা এখন সেফ এক্সিট খুঁজছেন। সেটা আমাদের জনপ্রিয়তা কম থাকার কারণে 2024 সনে আমাদেরকে পতন হয়েছে, আমরা সরকার থাকতে পারি নাই। তারা যে কাজটি করছে তাদেরকেও এর চেয়ে ভয়ানক বা ভয়াবহ পরিণতি অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে, এবং ইতিহাস এটাই বলে, এবং এই ইতিহাস থেকে এই যে আমরা ইতিহাস যে এটাই বলে, সেটা আসলে ক্ষমতায় থাকলে কি বোঝা যায় না? মানে আপনারাও ঠিক বুঝতেন না, এখনো আপনি বলছেন যে তারা বুঝতে পারে নাই, মানে এটা কি ক্ষমতায় থাকলে বোঝা যায় না? ক্ষমতায় থাকলে আসলে বোঝা গেলেও মেনে নেয় না। আর দ্বিতীয়টি হচ্ছে, এই যে ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি লোভী, তিনি স্বার্থপর, সেগুলো আছে, তিনি চতুর আবার। তিনি যখন বুঝতে পেরেছেন বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা প্রকট অবস্থা, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যে জিডিপি রেখে গিয়েছিলেন, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি রেখে গিয়েছিলেন, সেগুলো যখন ধারে কাছেও নাই, এবং জনরোষ যখন তার দিকে ধাবিত হচ্ছে এবং জনপ্রিয়তা যখন কমছে, তখন সে যেনতনে একটা নির্বাচন দিয়ে নিজে চলে যেতে চায়। আমাকে ওনাকে বুদ্ধিমান এবং চতুর একসাথে মনে হয়। আপনারা এতটুকু বুদ্ধিমান হতে পারলে কি আপনাদের এই পতন হতো? মানে নির্বাচনটা যদি আপনারা দিতেন তাহলে কি আপনাদের এরকম পতন হতো বলে মনে হয়? যদিও আমার অন্যদিকে কিছু প্রশ্ন আছে, ছোট্ট করে একটু। আমরা নির্বাচন নিয়ে, যদি আপনি আমাদের নির্বাচন নিয়ে কথা ওঠেন, 8-এর নির্বাচন নিয়ে বা তার আগে নির্বাচন নিয়ে কথা হয়নি, 14 নির্বাচন, 18 নির্বাচন কিংবা 24 নির্বাচন নিয়ে কথা হয়েছে। এবং একটি ব্যাপার খেয়াল করবেন কিন্তু, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন যে কয়টি দল বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। নির্বাচন নিয়ে কথা থাকতে পারে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বাংলাদেশে অন্য যে কয়টি দল, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা কিন্তু বন্দুকের নলে ক্ষমতায় এসে পরবর্তীতে ক্ষমতা দখল করেছে। এখন আসে আপনার প্রশ্নের উত্তরে, আওয়ামী লীগকে যদি এই ধরনের নির্বাচন করার অপরাধে দেশ ছাড়তে হয়, এখন যারা এই ধরনের নির্বাচন করছে তারা কিভাবে দেশে থাকে বা থাকবে সেটা ভবিষ্যতে। সেটি অবশ্য আলোচনার বিষয় না, কারণ তাদের মধ্যে থেকে অনেকে বলছেন তারা এখন সেফ এক্সিট খুঁজছেন। সেটি নিয়ে আমি তাদের সাথে অনেক সময় কথা বলি, কিন্তু আপনার সাথে সেই প্রসঙ্গটিতে ফিরে যাই, যে বলছিলাম যে শেখ হাসিনা যে সংজ্ঞাটা দিয়েছিলেন তখন, যেটি আসলে এখন ফলো করছেন এই বিদেশি সংস্থাগুলো, যে জনগণ অংশগ্রহণ করতে পারলেই নির্বাচন, কোন দল অংশগ্রহণ করলো বা করলো সেটি আসলে দেখার বিষয় না। আপনারা কি সেই ডেফিনেশনে এখনো স্ট্যান্ড করেন অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা? এইটা মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কিনা জানি না, আপনি যেহেতু বলছেন আপনি নিশ্চয়ই কোট করছেন ওনাকে। তবে এ কথা সত্য, যে কোনো আমাদের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়ায় কিছুটা টুকি থাকতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি তার পতন না চায়, এমনকি আন্তর্জাতিক সংগঠনগুলো যারা এই কথাগুলো বলছে, তারা যদি বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে চায়, তাদেরকেও সংজ্ঞার পরিবর্তন করতে হবে, সকল দলের এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। হ্যাঁ, গণতান্ত্রিক সরকারি পন্থায়, গণতান্ত্রিক পন্থায় কোনো ব্যক্তি ইচ্ছা করলে আমি আপনি ইচ্ছা করলে ভোট দিতে যাব না বা ভোট দিতে যাব, সেটা আমাদের ইচ্ছা, কিন্তু ভোট দেওয়ার পরিস্থিতি থাকতে হবে যে আপনি ইচ্ছা করলে ভোট দিতে পারেন। তেমনি যদি কোনো দল ভোট বর্জন করে বা ভোট প্রতিহত করার কথা চিন্তা ভাবনা করে, প্রতিহত করতে অগণতান্ত্রিক পন্থা, সেটা বাদই দিলাম, ভোট অংশগ্রহণ করা বা ভোট বয়কটের কথা চিন্তা করে, এটাও কিন্তু সেই দলের গণতান্ত্রিক অধিকার, এবং সেই গণতান্ত্রিক অধিকার যদি তারা প্রয়োগ করে তাহলে কিন্তু তাদেরকে বা যারা নির্বাচন করছে তাদেরকে দোষ দেওয়া যাবে না। তবে নির্বাচন থেকে এই যে আওয়ামী লীগের মতো করে যদি কাউকে বাইরে রাখে, অন্যায়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করে, কিংবা আইনগত ভিত্তি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন স্থগিত করে রাখে, তাহলে কিন্তু সেই দোষটা যারা করছে তাদের উপর চাপবে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য
নির্বাচনের অংশগ্রহণ করতে দেবে না, এ কথা কিন্তু কোনোদিন বলে নাই। জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় না বাংলাদেশ আওয়ামী লীগ। না না, জামাত নির্বাচনে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগ ছিল ধানের শীষে, তাদের প্রতীক ছিল, তাদের নিবন্ধন ছিল না, কিন্তু রাজনীতি তারা করেছে, তারা জামাতে ইসলামী হিসেবে স্থগিত থাকলে ভোট করবে কি করে তাদের প্রতীকে, তাই না? জামাত ভোট করবে কি করে? না, আওয়ামী লীগ যদি নিবন্ধন স্থগিত থাকে, এখন তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়। আজকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আবার বলছি, অংশগ্রহণ করে নাই, তারা কিন্তু নিজেদের ইচ্ছাতে অংশগ্রহণ করে নাই, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু জোর করে নির্বাচন থেকে দূরে ঠেলে সরে রাখা হচ্ছে এ কারণেই যে দেশে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা থেকে তারা সরে গিয়ে পরাজিত শক্তি আবারও এমন একটা কাজ করার চেষ্টা করছে, তারা সেই ৭১ পূর্ববর্তী অবস্থানে যাওয়ার চেষ্টা করছে, এবং তাদের বক্তৃতা বিবৃতিতে নিশ্চয়ই আপনারা সেটা খেয়াল করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল নিজের দেশের স্বার্থ সবসময় রক্ষা করেছে, অন্য কোন দল এখন পর্যন্ত ক্ষমতায় এসে সেভাবে স্বার্থ রক্ষা করতে পারেনি। আপনি বলছিলেন যে তারা সেই সময় তারা সেই দলগুলো নির্বাচন বর্জন করেছে আর আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কিন্তু সেই যে বর্জন করা বা অংশগ্রহণ না করার যে বিষয়টা বলছেন, সেটি ওই যে একসময় খুব ভাইরাল হল না, যে কেন দাঁড়িয়ে আছেন ভোট কেন্দ্রে, খুশিতে ঠেলায় ঘুরতে দাঁড়িয়ে আছে আর কি এখানে। তো তারাও তো আসলে খুশিতে ঠেলায় আসলে ভোট বর্জন করেন নাই, তারা পরিস্থিতি দেখেই যে সকল সুষ্ঠু নির্বাচনগুলো আসলে হচ্ছিল না, সেটি তখন আবার আন্তর্জাতিক সংস্থাগুলো খুব কিন্তু এই বিষয়ে বলছিল যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সেই অবস্থায় তারা বর্জন করেছে। কিন্তু ফলাফল তো একই, তাই না? তাদের দলের ভোটাররা ভোট দিতে পারলো না, এখন যেমন আপনার দলের ভোটাররা ভোট কি করবেন বোঝা যাচ্ছে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের সময় যে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হয় এবং যে কারণে আপনার ভাষায় আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে, সেই একই দোষে বর্তমান রাজনৈতিক দল ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই একই ভুল করতে যাচ্ছে, এটাই তো? এটাই যদি করে থাকে তাহলে আওয়ামী লীগকে কেন সরে যেতে হবে এবং কেন এরা এখনো টিকে থাকবে? কারণটি হচ্ছে, এটি হচ্ছে শক্তির খেলা। যখন বিদেশি শক্তি কাউকে সমর্থন করে, যখন দেশীয় কিছু সমর্থন পায়, এবং যখন আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে কাউকে সমর্থন করে, তখনই কিন্তু ক্ষমতার পট পরিবর্তন করে। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন, যে যত রাস্তায় আন্দোলন করে থাকুক না কেন, যে কোনো দল, ক্ষমতার কিন্তু পরিবর্তন হয় নাই। যখন উত্তরপাড়া থেকে সামরিক বাহিনী বন্দুকের নলটি ঘুরিয়ে নিয়েছে, তখনই সরকারের পরিবর্তন হয়েছে। সেটা ৭৫-এর ১৫ই আগস্ট বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ড বলেন, জেনারেল এরশাদের পদত্যাগ বলেন, কিংবা ২৪-এর এই গণ আন্দোলনের কথা বলেন। যখন বাংলাদেশের সামরিক বাহিনী সরকারের পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তখনই সরকারের পতন ঘটে। আন্দোলনে বাংলাদেশে এখন পর্যন্ত কোন সরকারের পতন ঘটে নাই, এবং বাংলাদেশের এই ধরনের সম্ভাবনা করে নিয়েছিল সেনাবাহিনী। জি, বুঝতে পারি আপনাদের সরকারের কাছ থেকে সমর্থনটা প্রত্যাহার কেন করে নিয়েছিল সেনাবাহিনী? প্রথমত মেটিকুলাস ডিজাইন দিয়ে কিন্তু আমি শুরু করেছি। আপনার নিশ্চয়ই মনে আছে ভলকার টুর্ক, যিনি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের প্রধান, তিনি যখন সেনা প্রধানকে ফোন করে বলেন বাংলাদেশে যে সমস্ত সেনাবাহিনী শান্তি মিশনে আছে তাদেরকে নেওয়া হবে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু 3 অগস্ট 2024 সেনা প্রধান মিটিং ডাকলেন, কারণ আন্তর্জাতিক মহল তাকে চাপ দিয়েছে। আজকে রাতে, এই যে এখন, কালকে সকালবেলা যদি আর্মিকে আবারও চাপ দেওয়া হয় এই সরকারকে সরিয়ে দাও, এই সরকারের পক্ষে থাকার দরকার নেই, দেখবেন এই বাংলাদেশ আওয়ামী লীগ সেই ফিরে আসবে বাংলাদেশে এবং রাজপথ দখল করে নিবে, কেউ ঠেকাতে পারবে না। বন্দুকের নল যখন এইভাবে দেশকে শাসন করে, আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সেটি হচ্ছে যে তার মানে কি আসলে একটা জিনিস একটু ক্লিয়ার হই, তাহলে আসলে এত জনগণের আন্দোলন সংগ্রাম এগুলো কিছু ব্যাপার না, বন্দুকের নল যেদিকে ঘুরছে বা আন্তর্জাতিক চাপ যখন যাচ্ছে সেই উত্তরপাড়ায়, তখনই আসলে সব কাজ হয় বাংলাদেশে।
অন্তত বাংলাদেশের 55 বছরের ইতিহাসে সেটি ঘটেছে এবং সেটি স্পষ্ট। আচ্ছা, তবে এটাও বলা হয় যে ধরেন আপনি বলছিলেন না যে আন্তর্জাতিক চাপ, ভলকার তুর্কের সেই বক্তব্য যে জাতিসংঘ মিশন বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হবে, যখন আমেরিকা আসলে স্যাংশন দিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যদের উপরে কয়েকজনের বিরুদ্ধে যখন দিল, তখন আসলে সরকার কিছু করতে পারে নাই। অতএব সরকার তাদেরকে, মানে আওয়ামী লীগ তাদেরকে কোনোভাবেই প্রোটেক্ট করতে পারছে না। আবার অন্যদিকে আন্তর্জাতিক চাপ যদি আরো বাড়ে তাদের উপরে, এরকম কি একটা ব্যাপার, মানে আওয়ামী লীগ ওইখানেও একটা জায়গায় ধরা কি খেয়ে গিয়েছিল? আসলে তো রাজনীতি, বাংলাদেশের রাজপথের রাজনীতি ধরেন ইনফ্লুয়েন্স করে 30-35%, বাকি 65-70% বিদেশি সামরিক বাহিনী, এগুলো মিলিয়ে কিন্তু আসলে আপনারা মনে করেন না যে রাজপথে আন্দোলন করলে সরকারের পতন ঘটবে কিংবা রাজপথে আন্দোলন করতে না পারলে সরকারের পতন ঘটবে না। আপনি যে কথাটি বলেছেন স্যাংশন দিয়েছিল, যে অপরাধের কারণে আওয়ামী লীগের সময় স্যাংশন দেওয়া হয়েছে, কয়েক গুমের কথা বলা হয়, আইন বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হয়। এই সরকারের সময় এখন পর্যন্ত 85 জনকে আইন বহির্ভূতভাবে হত্যা করে হয়েছে, স্যাংশন তো দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে স্টার্লিং থেকে শুরু করে পোর্ট পর্যন্ত যদি দিয়ে সন্তুষ্ট রাখা যায়, আজকালকার রাজনীতি আন্তর্জাতিক বাণিজ্যের রাজনীতি, এটা হচ্ছে তেলের রাজনীতি, গ্যাসের রাজনীতি, কিংবা যে দেশের যে সম্পত্তি রয়েছে সেটি দেওয়ার রাজনীতি, এবং সেটি দিয়ে যদি প্রভুদের খুশি রাখতে পারে তাহলে এই সব দেশে রাজনীতি করা সম্ভব হয়। তাহলে কি আপনারা খুশি রাখতে করেছিলেন বলে, আপনারা আসলে খুশি রাখতে করেছিলেন বলেই কি এই মানে এতগুলো বছর, প্রায় 15 বছরের উপরে, 17 বছরের মতো সময় নির্বাচন যেমন তেমন দিয়ে হলেও টিকেছিলেন? এটা একটু উল্টো ভাবে আপনি বলেন। না টেকার কারণটা হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যায় বলার সাহস পেয়েছিলেন যে চট্টগ্রামের একটা অংশ নিয়ে, মিয়ানমারের একটা অংশ নিয়ে একটি খ্রিস্টিয়ান রাজ্য গঠনের চেষ্টা করা হচ্ছে, করিডোরের কথা বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন তিনি। এই জন্য হয়তো তাকে মানে এখন সেই সাহসটা কই গেল? আমি এই কথাটা কেন জিজ্ঞাসা করছি, ডাক্তার হাবিবে মিল্লাহ যে কতগুলো সাক্ষাৎকার যে দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নাগারে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, তখন তিনি বলছেন যে মার্কিনিরা বা আমেরিকা যে সরকার পতনের, মানে আওয়ামী লীগ সরকার পতনের জন্য দায়ী, এটা তিনি মনে করেন না, এর কোনো প্রমাণ নাই, এরকমটা তিনি এখন এসে বলছেন। আমি কয়েকদিন ধরে এটা নিয়ে প্রশ্নও করছিলাম যে এরকম একটা রাজনৈতিক একটা মানে বক্তব্যের একটা পল্টি হলো কিনা এখানে, যেখানে তিনি একবার না একাধিকবার এই কথাটা বলেছেন যে যদি সেন্ট মার্টিন দিয়ে দিতে পারতাম, যদি ঘাঁটি করতে দিতাম, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন বলছেন যে এরকম কোনো প্রমাণ নাই যে মার্কিনিরা এটা করেছেন। আপনি দেখেন, উনি যে প্রথমে বলেছেন সেন্ট মার্টিন দিয়ে দিতে পারলে বা ঘাঁটি করতে দিলে আমরা ক্ষমতায় থেকে যেতে পারতাম, এই কথা কিন্তু সংসদে বারবার দাঁড়িয়ে বলেছেন এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন, এটা নিয়ে স্পষ্ট। এবং সেজন্যই আমেরিকার ডিপ স্টেট এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা মিলে, ওই যে আপনার খেয়াল আছে যে একটি এনজিও USAID এর মাধ্যমে 29 মিলিয়ন সরাসরি 21 মিলিয়ন পাশ দিয়ে দিয়ে আন্দোলনকে চাঙ্গা করা হয়েছে, নিশ্চয়ই খেয়াল আছে আপনার। নেত্রী পরবর্তী যে কথাটি বলেছেন, তিনি বলেছেন প্রমাণ নেই, আপনি আমি ষড়যন্ত্র করব, কে প্রমাণ দিতে যাবে, সেই কথাটি তিনি হয়তো বলেছেন। কিন্তু এ কথা তো সত্য, USAID টাকা দিয়েছে, তিনি নিজেই তো প্রমাণ নাই কেন? তিনি যদি সেটা এরকমটা যদি হয়ে থাকে, তিনি যা বলেছেন, তার কাছে সাদা চামড়ার কে এসে বলেছিলেন যে সেখানে ঘাঁটি করতে দেবার কথা বা খ্রিস্টান রাজ্যের কথা করতে দেবার কথা, তো সেটা তো 96 তিনি বলেছিলেন 2001-এ ক্ষমতায় আসতে পারে নাই এ কারণে যে আমি বাংলাদেশের গ্যাস দিতে রাজি হই নাই, মনে আছে নিশ্চয়ই আপনার? তাহলে প্রমাণ নাই বলছেন কেন? মানে তাহলে এই অবস্থানে গেলেন কেন? যে মার্কিনীদের কোনো সরকার পরিবর্তনের কথা বলা হয়েছে, তিনি বলেছেন তাকে যে চলে যেতে হয়েছে এইটুকুতে, কিন্তু তারা যে এর সাথে অবশ্যই তাদের একটা সংযোগ রয়েছে এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই আসলে। তাহলে তিনি কেন অবস্থানটা পরিবর্তন করলেন, এটা আমি মানে বুঝতে পারি না। আমি বিভিন্ন সময় জিজ্ঞাসা, তিনি হয়তো আমাদের চেয়ে একটু বেশি বেশি বুঝেন ডেফিনেটলি, এবং তার কাছে খবর আমাদের চেয়ে অনেক বেশি, এবং হয়তোবা সেজন্যই তিনি কথা বলেছেন। আপনি যে একটু আগে বলছিলেন না বিদেশি প্রভুদের খুশি করে থাকতে পারলে, এখানে আবার নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে যার কারণে বক্তব্যের পরিবর্তন হচ্ছে। রাজনীতিতে সমীকরণের শেষ নেই। আর মনে রাখবেন, আওয়ামী লীগের মতো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে বা নির্বাচন করার চেষ্টা করলে বা নির্বাচন করে ক্ষমতায় গেলে, দেশে একটু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে, এই মব সন্ত্রাস কমলে, এই চাঁদাবাজি কমলে,
এই ধরনের অত্যাচার কমলে বাড়ি পুরানো থেকে বাইরে থেকে প্রায় 2 কোটি মানুষ গৃহহারা, তারা ঘরে ফেরার সুযোগ পেলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং যে কোনো সরকারের পক্ষেই রাজপথ দখলে রাখা সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে। জি। আর তারা যারা আওয়ামী লীগ বিরোধী একসময় রাজনীতি করতো, জামাত বা বিএনপি, তারা ক্ষমতার লোভে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। এটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট সুযোগ। আগে তারা একসাথে ফাইট করতো, এখন তারা নিজেরা ফাইট করছে। সুতরাং এখানে তৃতীয় পক্ষ হিসেবে তাদের পরাজিত করা খুব একটা বড় ব্যাপার নয়, বিশেষ করে যে দলটি 76 বছরের পুরনো এবং প্রায় 2/3 সময় ক্ষমতার বাইরে ছিল, বিরোধী দল থেকে রাজনীতি করেছে। সুতরাং সেই রাজনীতি নিজেরা ফাইট করছে, এটা যেমন ঠিক, আবার তারা আবার ঐক্য মতের সরকারের কথা বলছে, কখনো জাতীয় সরকারের কথা বলছে। আচ্ছা, কিন্তু এই প্রসঙ্গটাতে আমি আসতে চাই না। আপনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা, আপনি বলছেন যে সেটি হলে কি হবে সেটি বলছেন, কিন্তু ধরেন আমি আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 24-এর নির্বাচনের পরে বলেছিলেন যে 75-এর পর, আমি কোট করি, 1975-এর পর সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে 24-এর 7 জানুয়ারি। এটি মানে 75-এর পর, অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দীর সবচেয়ে সেরা নির্বাচন তিনি বলছেন যে 24-এর 7 জানুয়ারি। আর এখন ডক্টর ইউনূস বলছেন শতাব্দীর সেরা নির্বাচন হবে এবারে, সেটা আওয়ামী লীগকে বাদ রেখে। মানে অর্ধ শতাব্দীর সেরা নির্বাচন আপনারা করেছিলেন না শতাব্দীর সেরা নির্বাচন? দুজনেই কি সে সময় ক্ষমতায় ছিলেন বা আছেন? কোন দুজনেই? হ্যাঁ, যখন শেখ হাসিনা বলেছেন তিনি ক্ষমতায় ছিলেন, এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলছেন। সুতরাং ক্ষমতায় থাকলে ক্ষমতার চেয়ারটা একটু অন্যরকম থাকে, কথাবার্তা একটু অন্যরখম হয়ে যায়। আচ্ছা, মানে দোষটা ব্যক্তির না, ক্ষমতার আসলে। আচ্ছা। এবং ডক্টর ইউনূসের মতো লোক দেখেন না কিভাবে ইউনিভার্সিটি গুলোতে যে হাসি খুশি মুখে হাত নেড়ে, পা নেড়ে, চোখ নেড়ে কি সুন্দর বক্তৃতা করতো। উনি এখনো সেই মুডে আছেন। আর ক্ষমতা থাকার কারণে কখন কি বলেন, তিনি তো বলেছেন আল্লাহ তাআলা আছে, তার উপরে কেউ আছে, তাকে সন্তুষ্ট করতে চাই। সুতরাং ক্ষমতায় থাকলে সব কথা ধরা যাবে না, এবং ক্ষমতায় থাকলে মানুষ মাথা ঠিক থাকে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সেটি যেই হোক, সে ডক্টর ইউনূস হোক আর শেখ হাসিনা হোক, ক্ষমতাটা ভয়ঙ্কর বোঝা যাচ্ছে। যেই থাকুক না কেন, এই যে ট্রাম্পকে দেখেন না, আমরা আমাদের দেশের কথা শুধু বলেন কেন, ইচ্ছা মতো সে করে যাচ্ছে। ইন্ডিয়ার উপর 500% শুল্ক সে এখন ট্যাক্স বসানোর চেষ্টা করছে, চায়নার উপর 500% ট্যাক্স বসানোর চেষ্টা করছে। সে ভেনেজুয়েলা থেকে আমেরিকার একটা এক্সেপশনাল কেস, ট্রাম্প তো আমেরিকার একটু এক্সেপশনাল কেস, কিন্তু বাংলাদেশে আর কি, আমি বাংলাদেশের রাজনীতিতে বলছিলাম, আপনি এক্সেপশনাল কেস না, ওই আমেরিকান প্রেসিডেন্টরাও একই কাজ করেন। যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে তখন তারা ইরাক আক্রমণ করে, তখন তারা সিরিয়া আক্রমণ করে, তখন তারা নিজেদের মতো সাম্রাজ্য বাড়ানোর চেষ্টা করে। এটা হচ্ছে শক্তির খেলা আর ক্ষমতার খেলা। এই শক্তি ও ক্ষমতাকে যারা মনে করে চিরস্থায়ী, তারা বড় ভুল করে, সে যেই হোক না কেন।